বলা হয়ে থাকে অ্যামাজন পৃথিবীর সবচেয়ে গহীন এবং রহস্যময় জঙ্গল। অ্যাডভেঞ্চার প্রেমী বহু মানুষ সেখানে ট্রেকিংয়ের জন্য গিয়ে থাকে। ঠিক একই উদ্দেশ্যে চারজন ব্যক্তি মিলে সে ভয়ানক জঙ্গলের গভীরে প্রবেশ করে, আর সেখানে তাদের সাথে এমন কিছু ঘটে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আজকে আমরা জানবো এমন এক বাস্তব গল্প যেখানে একজন মানুষ একাই 3 সপ্তাহ ধরে বেঁচেছিল ভয়ঙ্কর অ্যামাজনের জঙ্গলে, জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আর পেছনে ফেরা অসম্ভব। আজকের সিনেমার নাম জঙ্গল। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে আমরা ইউসি নামে একটা ছেলেকে দেখতে পাই। অতীতে সে সেনাবাহিনীতে কর্মরত ছিল। ইউসি 1980 সালে তার দেশ ছেড়ে চলে আসে, কারণ চাকরি এবং ঘর সংসারে তার কোনো মন ছিল না। সে ছিল অ্যাডভেঞ্চার প্রেমী একজন মানুষ। রহস্য উদ্ঘাটন ও বিভিন্ন বিপজ্জনক জায়গায় ট্রেকিং করাই ছিল তার নেশা। ঠিক একই উদ্দেশ্যে ইউসি রওনা দেয় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে, কারণ সেখানে রয়েছে গহীন অ্যামাজন জঙ্গল সহ ট্রেকিং করার জন্য দারুণ সব জায়গা। বহু পর্যটক এখানে ঘুরতে আসে। এখানে এসে তার পরিচয় হয় মার্কাস নামে একজন ছেলের সাথে। মার্কাস পেশায় একজন স্কুলের টিচার এবং খুবই হাসিখুশি স্বভাবের একজন মানুষ। সেও ঘোরার উদ্দেশ্যে আমেরিকা থেকে এখানে এসেছে। প্রথম আলাপেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। যেহেতু মার্কাসও ঘুরতে খুব পছন্দ করে, তাই তারা এখানের বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে দেয়। এভাবে ঘুরতে ঘুরতে মার্কাসের দেখা হয় তার ছোটবেলার বন্ধু কেভিনের সাথে। কেভিন পেশায় একজন ওয়াইল্ড ফটোগ্রাফার। মার্কাস কেভিনের সাথে ইউসির পরিচয় করিয়ে দেয়। তারপর তারা তিনজন সেখানে আনন্দের সাথে সময় পার করছিল। সবাই সবার ব্যাপারে বিভিন্ন কথা শেয়ার করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন ইউসি বাজারে যায় এবং সেখানে তার আরো একজনের সাথে সাক্ষাৎ হয়। লোকটির নাম হচ্ছে কার্ল। কার্ল যখন জানতে পারে ইউসি একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তাই সে তাকে একটি রহস্যময় স্থানের কথা বলে। সে বলে, আমি এমন একটা জায়গা সম্পর্কে জানি যেখানে অরণ্য যতটা না গহীন তার থেকে বেশি রহস্যময়, আর সেখানে বসবাস করে এমন একটি আদিবাসী সম্প্রদায় যারা কিনা মানব সভ্যতা থেকে একদমই বিচ্ছিন্ন। সেখানে তারা যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে। সে তাকে আরও জানায়, আমাদের সমাজ ব্যবস্থা অনেক সভ্য এবং শিক্ষিত হলেও সেখানে এখনো আদিম যুগ চলছে, কিন্তু তারা গহীন জঙ্গলের ঠিক কোথায় অবস্থান করছে সেটা কেউ বলতে পারবে না। কিন্তু যদি ইউসি সেখানে যেতে চায় তবে কাল তাকে সেখানে নিয়ে যাবে বলে জানায়, তবে এর বিনিময়ে তাকে টাকাও দিতে হবে। তারপর ইউসি তার বাসায় ফিরে গিয়ে মার্কাস এবং কেভিনকে সবকিছু জানায়। ইউসিকে দেখে বোঝা যাচ্ছিল সে আসলে সেখানে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড, কিন্তু মার্কাস এবং কেভিন এসব কথা শুনে মোটেও বিশ্বাস করতে চায় না। তবে ইউসি যেহেতু সেখানে যেতে চাইছিল, তাই তারা কার্লের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারপর তারা সবাই মিলে কার্লের সাথে গিয়ে দেখা করে। তখন কার্ল তাদেরকে জঙ্গলের একটা ম্যাপ দেখায় যেখানে কিছু জায়গায় মার্ক করা ছিল। সে সবাইকে সেখানের কিছু স্থানের ব্যাপারে বর্ণনা দেয়। সে বলে সেখানে শুধু আদিবাসীরাই নয়, বরং রয়েছে গুপ্তধন বা সোনার খনি। তারপর তারা সেখান থেকে ফিরে এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। মার্কাস মনে করে কার্লের মাথায় কোনো সমস্যা রয়েছে, তাই সে তাদেরকে এমন অদ্ভুত ধরনের কথা বলছে। কিন্তু যেহেতু তারা সবাই বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করত, তাই তারা ইউসির কথায় রাজি হয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সবাই তৈরি হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারা বাজার থেকে জঙ্গলে সার্ভাইভ করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। কার্ল তখন তাদেরকে আশ্বস্ত করে যে জঙ্গলের সব ব্যাপারে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, আর কোনো বিপদ আসলে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তাই কাল তাদের কোনো ধরনের চিন্তা করতে বারণ করে। 1981 সালের 4 নভেম্বর তারা প্লেনে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। প্লেন থেকে নামার পর তারা ধীরে ধীরে প্রবেশ করে অ্যামাজনের গভীর জঙ্গলে, যেখানে চারদিকে ঘন সবুজ একদম পরিপূর্ণ, বিভিন্ন ধরনের পশু পাখির বিচরণ। এই দৃশ্যগুলো তাদের অনেক মুগ্ধ করে এবং তারাই জঙ্গলটাকে আরো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য উৎসাহী হয়। তারপর চারদিকে অন্ধকার নেমে আসলে তারা একটা জায়গায় ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। রাতে একটা ভালো ঘুম দেওয়ার পর পরদিন সকালে তারা আবারও বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের দিকে। ধীরে ধীরে তারা আরো গহীন জঙ্গলের ভেতর চলে আসে। জঙ্গলের এই পরিবেশ তাদের কাছে নতুন মনে হলেও কার্ল এই ব্যাপারে আসলেই অনেক অভিজ্ঞ ছিল। সে আকাশ দেখে বুঝতে পারত কখন বৃষ্টি নামবে, আবার কখন আকাশ পরিষ্কার থাকবে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ে, বিশেষ করে মার্কাস। সে তার পায়ে তীব্র ব্যথা অনুভব করে, যার কারণে তারা কার্লের পিছনে পড়ে যায়। একটা সময় তারা কোথাও কালকে দেখতে পাচ্ছিল না। এই অবস্থায় মার্কাস খুব ভয় পেয়ে যায়। সে চারদিকে কালকে ডাকতে থাকে। কেভিন এবং ইউসি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সামনে একটি নদী রয়েছে, কাল সেখানেই আছে। কিন্তু মার্কাস মনে করে তারা হয়তো এখান থেকে আর বেরোতে পারবে না, তাই তাকে স্বাভাবিক করার জন্য কেভিন একটা সময় রেগে যায়। তখনই তার আশেপাশে থেকে অদ্ভুত এক ধরনের শব্দ শুনতে পায় এবং সবাই লক্ষ্য করে দানবীয় গর্জন করে বিশাল আকৃতির কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। এবার ভয়ে তিনজনের অবস্থা বেহাল হয়ে যায়।
কিন্তু একটু পর তারা দেখতে পায় একটি খাটো লোক একটি দানবীয় গরুকে নিয়ে যাচ্ছে। তখন তারা একটু স্বস্তি পেয়ে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে কাল তাদের জন্য অপেক্ষা করছে। নদীর পাশেই তারা স্থানীয় কিছু মানুষজনদের দেখতে পায়। তারা সবাই তখন তাদের গ্রামে চলে আসে, যেখানে কিছু মানুষ মিলে একটি বসতি গড়ে তুলেছে। গহীন জঙ্গলের ভেতরে হলেও মানুষগুলো এখানে খুব সুখে শান্তিতে বসবাস করে। দীর্ঘযাত্রার পর মানুষের দেখা পেয়ে তারা ভীষণ খুশি হয়। তারপর তিনজন গোসলে গেলে দূর থেকে গ্রামের সবাই তাদের দেখে ফেলে। এতে তারা ভীষণ লজ্জা পায়। এরপর রাতে স্থানীয়দের সাথে খাবার খেয়ে তারা ভালোই মজামাস্তি করে। পরদিন তারা জঙ্গলের আরো গভীরে যাওয়ার জন্য এখান থেকে রওনা দেয়। যাওয়ার সময় সেখানে তারা একটি ছোট নদী দেখতে পায়। ইউসি তখন কার্লের কথা মতো একটা পাত্র দিয়ে জলের নিচের পাথরগুলো তুলে দেখা যায় সে সেখানে একটু সোনাও খুঁজে পেয়েছে। কাল মূলত এটা করার জন্যই এখানে আসে। হেঁটে হেঁটে যাওয়ার সময় তারা প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো দেখতে পায়, যা ছিল একদমই মনোমুগ্ধকর। এখান থেকে সামনে গিয়ে তার একটি গাছের ওপর একটি বানর দেখতে পায়। কাল তখন তার সাথে থাকা বন্দুক দিয়ে সে বানরটাকে তাদের শিকার বানায় এবং রাতে তারা সে বানরের মাংস খেয়ে তাদের আহার সম্পন্ন করে। খাওয়ার সময় কাল তাদেরকে সতর্ক করে বলে, যেহেতু এখানে বানর রয়েছে তার মানে আশেপাশে জাগুয়ারের উপস্থিতি থাকাটা স্বাভাবিক। এইভাবে দীর্ঘদিন জঙ্গলের স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কারণে মার্কাসের পায়ে সমস্যা দেখা দেয়। কাল তার পায়ে চিকিৎসা করলে দেখা যায় এ পা নিয়ে তার এখন আর চলার মতো কোনো অবস্থা নেই। তারপর কাল সবার সাথে কথা বলে। সে বলে সামনে বৃষ্টির সিজন আসছে আর এর আগেই তাদেরকে এখান থেকে বের হতে হবে, নয়তো তারা বড় কোনো বিপদে পড়তে পারে। এবং তাদের একটা ম্যাপ দেখিয়ে জানায় তারা বর্তমানে যে স্থানে অবস্থান করছে এখান থেকে পায়ে হেঁটে 4 দিনের দূরত্বে আরও একটি আদিবাসী সম্প্রদায় রয়েছে। কিন্তু মার্কাসের পক্ষে তার এ পা নিয়ে সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব না। কাল তখন সবাইকে ফেরত যাওয়ার কথা বলে, কিন্তু ইউসি ও কেভিন এতে সম্মতি দেয় না। তারা তাদের সফর পূর্ণ করতে চায়। তাই তারা সবাই মিলে ঠিক করে যে তারা নদীপথে সেখানে যাবে, আর এই জন্য তারা একটি ভেলা তৈরি করে এবং জঙ্গলের মধ্যে বয়ে চলা ছোট নদীতে ভেলা নিয়ে তারা সেই গন্তব্যের দিকে রওনা দেয়। সামনে যেতেই তারা দেখতে পায় এখানে নদীর স্রোত অনেক বেশি। কোনোভাবেই সেখানে তাদের ভেলাটি তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারপর অনেক কষ্টে তারা নদীর পাড়ে চলে আসে। সেখানে গিয়ে কাল তাদেরকে আবারও বলে সে আর নদীপথে যাবে না। আর যেহেতু মার্কাসের পায়ের অবস্থা খারাপ, তাই তার মতে সবার অ্যাপোলোতে ফেরত যাওয়া উচিত। অর্থাৎ তাদের যে জায়গা থেকে যাত্রা শুরু হয়েছিল সেই স্টার্টিং পয়েন্টের নাম হচ্ছে অ্যাপোলো। কিন্তু কেভিন তাকে জানায় সে এবং ইউসি এখনই ফেরত যেতে চায় না এবং তারা নদীপথেই যাবে। আর মার্কাসকে নিয়ে সে যদি তার সাথে নদীপথে যায় তাহলে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই সে মার্কাসকে তার সাথে নিতে চাইছিল না। মার্কাসও বুঝতে পারে তার জন্য সবার সমস্যা হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নেয় কার্লের সাথে সে পুনরায় অ্যাপোলোতে ফিরে যাবে। তারপর সেখানে গিয়ে সবাই পুনরায় একসাথে মিলিত হবে। এরপরে কেভিন এবং ইউসি কার্লের কাছ থেকে নদীপথের রাস্তাগুলো ভালোভাবে চিনে নেয়। কাল তখন তাদেরকে জানায় এ নদীপথে কিছুদূর যাওয়ার পর একটা স্থানে প্রচন্ড স্রোত রয়েছে। এই তীব্র স্রোতে সে রাস্তা দিয়ে ভেলা নিয়ে যাওয়া প্রায় অসম্ভব এবং সেখানে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু তারা তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। তারা মনে করে কাল তাদেরকে ভয় দেখানোর জন্য এগুলো বলছে। তারপর কাল ও মার্কাস তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউসি এবং কেবিন মিলে সে ভেলা নিয়ে তাদের গন্তব্যে পুনরায় রওনা দেয়। দেখা যায় তারা তাদের ভেলা নিয়ে কখনো শান্ত আবার কখনো খরস্রোতা জলপ্রবাহ দিয়ে এগিয়ে চলছে। এইভাবে দীর্ঘ সময় চলার পর তারা কার্লের বলা সেই বিপজ্জনক স্থানে চলে আসে। কেভিন তখন বিপদ বোঝার সাথে সাথেই ইউসিকে জোরে জোরে দাঁড় চালাতে বলে, যাতে তারা নদীর ডান দিকে অর্থাৎ পাড়ের কাছাকাছি থাকতে পারে। দুপাশে বিশাল পাহাড় আর মাঝখানে বয়ে চলেছে খরস্রোতাই নদী। বর্তমানে নদীর জোয়ার ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। তীব্র স্রোতে তাদের ভেলাটি প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু তারা কিনারে যেতে না পারলেও নদীর মাঝে থাকা বড় একটি পাথরের সাথে আটকে যায়। কেভিন তখন ইউসিকে বলে সে যেন এই পাথরটি খুব শক্তভাবে ধরে রাখে এবং সে যেহেতু সাঁতার জানে তাই কেভিন কোনোভাবে পাড়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তারপর চাকু দিয়ে গাছের কিছু ডালপালা কেটে সে ইউসিকে এখান থেকে উদ্ধার করবে। কিন্তু এই অবস্থায় ইউসি প্রচন্ড ভয় পাচ্ছিল, কারণ সে সাঁতার জানতো না। আর এই নদীর স্রোতের যে অবস্থা, একবার ভেসে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেভিন তাকে ভরসা দেয় যে তাকে সে বাঁচাবে এবং তারপর অনেক কষ্টে সে সাঁতরে পাড়ে চলে আসে। কেভিন তখন ইউসিকে তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে দিতে বলে। তখন এটা করতে গিয়ে ইউসি তার হাত ফসকে স্রোতের মধ্যে পড়ে যায়। কেভিন তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। ইউসি তখন পানিটা হাবুডুবু খেতে খেতে অনেক দূরে চলে আসে। সে কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এভাবে যেতে যেতে সামনে থাকা একটি বড় পাথরে সে ধাক্কা খায়, যার ফলে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। কিন্তু তবুও ইউসি হাল ছেড়ে দেয় না। নদীর মাঝখানে থাকা আরেকটি পাথরকে সে শক্ত করে ধরে রাখে। এরপর অনেক কষ্টের পর ইউসি নিজের জীবন বাঁচিয়ে পাড়ে উঠে আসতে সক্ষম হয়। এখানে কিছুটা সময় বিশ্রামের পর সে উঁচু পাহাড় বেয়ে
উপরে ওঠার চেষ্টা করে। ইউসি পুরোপুরিভাবে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে জানে না এখন তার কোন পথ ধরে এগোতে হবে। সে তখন জোরে জোরে কেবিনকে ডাকতে থাকে। একটু পর এখানে বৃষ্টি শুরু হয়। ইউসি একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে। তখন তার মাথায় আসে তার ব্যাগের কথা। তখন সে আবারও সেখানে গিয়ে তার ব্যাগটি নিয়ে আসে। ব্যাগের মধ্য থেকে সে এক ধরনের ওষুধ বের করে খায়। মূলত যারা জঙ্গলে ট্রেকিং করতে আসে তারা এই ওষুধগুলো নিয়ে আসে, যা খেলে শরীরের ব্যথা দুর্বলতা সব শেষ হয়ে যায়। তারপর ইউসি চারদিকে কেবিনকে ভালোভাবে খুঁজতে থাকে, কিন্তু বর্তমানে সে কেবিনের থেকে অনেক দূরত্বে চলে এসেছে। ইউসি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নদীর পাড় ধরে একদিকে হাঁটতে শুরু করে। আর আজকে তার জঙ্গলে 6 দিন চলছে। সে খুবই ক্ষুধার্ত। তখন সে একটি গাছের নিচে কিছু ফল পড়ে থাকতে দেখে। সে কোনো রকম চিন্তা না করে গাছে উঠে ভালো ফলগুলো পাড়ার চেষ্টা করে, কিন্তু গাছের কোটরে বাস করে বিষাক্ত এক সাপ, যা দেখামাত্র ইউসি ভয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। তখন সে বুঝতে পারে বর্তমান পরিস্থিতিতে তার কোনো কিছুতেই ভয় পেলে চলবে না, তাহলে সে মারা যাবে। তাই এবার সে সাহস নিয়ে গাছে উঠে কোটরের ভেতরে থাকা সাপটিকে নিচে ফেলে দেয়। তারপর একটি পাথর দিয়ে সাপটির মৃত্যু নিশ্চিত করে। তারপর এটাকেই খাবার হিসেবে তৈরি করে তার ক্ষুধা নিবারণ করে। চারদিকে অন্ধকার নেমে আসলে ইউসি একটা বড় গাছের নিচে চলে আসে এবং রাতে থাকার জন্য গাছের ডালপালা দিয়ে একটা জায়গা তৈরি করে। তারপর সে শুয়ে শুয়ে তার অতীতের জীবনের কিছু স্মৃতি কল্পনা করছিল। তখনই কিছু একটা শব্দে তার হুঁশ ফিরে আসে। তখন ভয় পেয়ে সে তার লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে একটা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে। চলতে চলতে সে বেশ ক্লান্ত হয়ে যায় এবং একটা জায়গায় বসে তার কাছে থাকা জঙ্গলের ম্যাপটি বের করে সে তার নিজের আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করে। রাতের বেলা ইউসি মার্কাসকে তার সামনে দেখতে পায়। সে তখন খুশি হয়ে গেলেও একটু পর দেখা যায় এটা তার ভ্রম ছিল। তারপর সে যখন ঘুমানোর চেষ্টা করে, আজকেও সে একটা শব্দ শুনে বসে পড়ে। ইউসি বুঝতে পারে কিছু একটা তার আশেপাশে ঘোরাঘুরি করছে। সে তখন একটা হিংস্র জাগুয়ারকে দেখতে পায়। আর এক মুহূর্ত দেরি না করে সে তার কাছে থাকা গ্যাসের বোতলটি স্প্রে করে আগুন জ্বালানোর চেষ্টা করে, যাতে সে জাগুয়ারটি আগুন থেকে ভয় পেয়ে এখান থেকে চলে যায়। আর এটাই হয়। ইউসি আগুন জ্বালালে জাগুয়ারটি ভয় পেয়ে এখান থেকে চলে যায়। পরদিন সকালে তার যখন ঘুম ভাঙে, সে তার মাথায় তীব্র ব্যথা অনুভব করে। ইউসি দেখতে পায় তার মাথায় ফোড়ার মতো কিছু একটা হয়েছে, আর সে ফোড়ার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। সে তখন তার কাছে থাকা কিছু একটা দিয়ে ফোড়াটি কেটে ফেলে। তখন ভেতরে কেঁচো জাতীয় কিছু একটা লক্ষ্য করা যায়। তারপর ইউসি তার হাত দিয়েই সে পরজীবীটাকে বের করে একটি পাত্রে রাখে। কেঁচোর মতো দেখতে সে জিনিসটি ছিল খুবই দুরন্ত গতির। এখান থেকে ইউসি আবারও সামনে যাওয়ার চেষ্টা করে। এবার সে একটি কাটা গাছ দেখতে পায়, যেটা অবশ্যই কোনো মানুষের গাছ। তার মনে হতে থাকে আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষের বসতি রয়েছে। এছাড়া কাল আরো একটা বসতির কথা তাদেরকে আগেই বলেছিল। সে যখন আরো সামনে এগিয়ে যায়, ইউসি সেখানে দুটো পাখির ডিম দেখতে পায়। অনেক ক্ষুধার্ত থাকায় সে ডিমগুলো খাওয়ার কথা ভাবে। ডিমগুলো ফাটানোর পর সে দেখতে পায় সেগুলো এখন আর খাওয়ার মতো কোনো অবস্থাতে নেই, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে সেগুলোই খাওয়া শুরু করে। তারপর এখান থেকে সামনে এগিয়ে গেলে ইউসি কার্লের বলা সেই আদিবাসীদের বসতি স্থানে চলে আসে, কিন্তু এখানে কোনো মানুষ নেই। সবকিছু ভাঙাচোর অবস্থায় পড়ে আছে। অর্থাৎ কাল তাদেরকে মিথ্যে কথা বলেছিল। অনেক আগে এখানে মানুষের বসতি থাকলেও এখন আর নেই। এইসব দেখার পর ইউসির শেষ আশাও ধ্বংস হয়ে যায়। যেহেতু এই জায়গাটা ম্যাপের মধ্যে চিহ্নিত করা ছিল, তখন সে ম্যাপ দেখে বুঝতে পারে এই ঘনজঙ্গল শেষ করতে তার পায়ে হেঁটে অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু সে তার জুতো খোলার পর দেখতে পায় আসলে তার পায়ের অবস্থা কতটা খারাপ। সে ভেঙে পড়লেও এখন থেমে থাকলে চলবে না। ইউসি তখন আবারও পথ চলতে শুরু করে। অনেকটা সময় ধরে পথ চলার পর মাটিতে তাকিয়ে সে মানুষের পায়ের ছাপ দেখতে পায়। তার মনে হয় নিশ্চয়ই এটা কেবিনের জুতোর পায়ের ছাপ। তখন সে অনেক খুশি হয়ে যায় এবং চারদিকে কেবিনকে ডাকতে থাকে। কিন্তু তার ধারণা মিথ্যা প্রমাণিত হয় যখনই সে দেখতে পায় পাখির ভাঙা ডিমগুলো একটা পাথরের উপর পড়ে আছে। এটা তো সে নিজেই করেছিল। সে খেয়াল করে পায়ের ছাপটি তার নিজের, অর্থাৎ এতক্ষণ ধরে ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে এসেছে। এইভাবে আশাহত হয়ে যাওয়ার প্রভাব ধীরে ধীরে তার মানসিক সংকলনের উপর প্রভাব ফেলতে শুরু করে। এবার সে নদীর পাড় ধরে হাঁটার সিদ্ধান্ত নেয়, কারণ কাল বলতো সবসময় নদীর কাছাকাছি থাকতে। সে প্রায় 14 দিন এর জঙ্গলে অতিবাহিত করে ফেলেছে। একটু পর শুরু হয় তীব্র বজ্রপাত সহ বৃষ্টি। চারদিকে নাজেহাল অবস্থা। নদীতে তখন তীব্র গতিতে স্রোত বয়ে চলছে। এর মধ্যে ইউসি আজকের রাতটা সেখানে কাটায়। পরের দিন দেখানো হয় কেবিনকে। স্থানীয় দুজন লোক কেবিনকে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তখন দেরি না করে কেবিনকে উদ্ধার করে তাদের লোকালয়ে নিয়ে আসে। এখানে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। সে তখন পুলিশ অফিসারকে জানায় তার সাথে ইউসি নামে একজন লোক সেখানে নিখোঁজ হয়েছে এবং তাকেও দ্রুত সেখানে খুঁজতে যাওয়া উচিত। পরদিন ইউসি সেখানে একটি প্লেনের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে তারা হয়তো তাকে উদ্ধার করতে এখানে চলে এসেছে। আমরা দেখতে পাই কেবিন আসলে একটা প্লেন নিয়ে তাকে খুঁজতে এসেছে।
সে তখন একটা কাপড় দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু গাছের নিচে থাকায় তারা ইউসিকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এবার ইউসি একেবারেই ভেঙে পড়ে। কেভিন তখন থানায় ফিরে গিয়ে অফিসারকে জানায় প্লেন অনেক উপরে ছিল, যার কারণে তারা নিচে ভালোভাবে দেখতে পায়নি। অফিসার তাকে বলে অনেকদিন পার হয়ে গেছে, এখন ইউসির বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। সে তাকে বাড়িতে ফেরত চলে যেতে বলে। কেভিন তখন বলে তোমাদের কি মনে হচ্ছে আমি সেটা জানি না, তবে আমার মন বলছে ইউসি এখনো জীবিত, আমার শুধু একটু সাহায্য প্রয়োজন। এরপর কেভিন চলে আসে স্থানীয় একজন মাঝির কাছে। সে তাকে সবকিছু খুলে বলে এবং তার সঙ্গে সেখানে যাওয়ার কথা বলে, কিন্তু লোকটা সেখানে যাবে না বলে তাকে জানায়। কেভিন তাকে অনেক আকুতি করার পর বোটম্যান সেখানে যাওয়ার জন্য রাজি হয়। তারপর তারা সেদিকে রওনা হয়। অন্যদিকে ইউসি মাটিতে শুয়ে আছে আর গাছের ডালে বসা শকুনগুলো তার মৃত্যুর অপেক্ষায় আছে। তার চোখ মুখে হতাশার ছাপ একদম ফুটে উঠেছে। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হতে শুরু করেছে যে সে কল্পনা করছে একটা মেয়েকে, যার সাথে সে সবসময় কথা বলে, একসাথে থাকে এবং একসাথে ঘুমায়। একাকিত্ব এবং ক্ষুধার জ্বালা ধীরে ধীরে তাকে গ্রাস করছে। একটা সময় সে পাগলের মতো আচরণ করতে শুরু করে আর বেখেয়ালিভাবে পথ চলার কারণে সে চোরাবালুর মধ্যে পড়ে যায়, যা তাকে ক্রমশই নিচের দিকে টানতে শুরু করে। কিন্তু সে তবুও হাল ছেড়ে দেয় না। সে তার ব্যাগ ফেলে একটা ছোট গাছ ধরে অনেক কষ্টে উপরে উঠে আসে। তখন তার মনে হতে থাকে অতীতে পাপের কারণ এবং সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করার কারণে আজ তার এমন দশা হয়েছে। তাই শাস্তি হিসাবে সেখানের একটা গাছে থাকা তীব্র বিষাক্ত পিঁপড়াগুলোকে দিয়ে সে নিজেকে কামড় খাওয়ায়। তখন সে ব্যথার জ্বালায় আর্তনাদ করতে শুরু করে এবং পাগলের মতো সামনের দিকে ছুটতে থাকে। যেতে যেতে ইউসি নদীর পাড়ে চলে আসে এবং সেখানে তার জ্ঞান হারায়। পরদিন সকালে কেভিন ইউসিকে খুঁজতে এখানে চলে আসে। ইউসির গায়ের রঙের পরিবর্তনের কারণে খুব কাছ থেকেও কেভিন তাকে দেখতে পায় না। তারপর তারা বোট নিয়ে ফেরত চলে যায়। একটু পর ইউসির জ্ঞান ফিরে আসে। সে তখন কেভিনকে দেখা মাত্রই সামনে এগিয়ে আসার চেষ্টা করে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে ছিল না। সে তখন ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কেভিন তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আর ইউসি অপারক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। এতবার আশাহত হওয়ার পর মনে হচ্ছে সে সবকিছু একদম মেনে নিয়েছে, কিন্তু ভাগ্য ভালো থাকায় কেভিন তাকে দেখে ফেলে এবং দ্রুত বোট নিয়ে সেখানে ফিরে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে। তারপর তারা তাকে উদ্ধার করে নিয়ে যায়। বেঁচে ফেরার জন্য গ্রামের সবাই ইউসিকে শুভেচ্ছা জানায়। তারা দুজন বেঁচে ফিরতে পারলেও কার্ল ও মার্কাস আর কখনোই সেখান থেকে ফিরে আসেনি। যেহেতু এটা একটা সত্যি ঘটনা, তাই তাদের সাথে কি হয়েছিল এটা আজও কেউ বলতে পারে না। পরবর্তীতে দেখা গিয়েছিল কার্লের নামে থানায় অনেক অভিযোগ রয়েছে। সে এখানে আসা পর্যটকদের অ্যামাজন জঙ্গলের গহীনে আদিমভাবে বসবাস করা আদিবাসীদের কথা বলে চাপে ফেলত এবং সেখানে নিয়ে যেত। প্রকৃতপক্ষে সেখানে কিছুই ছিল না। সে মূলত টাকার জন্য এই খারাপ কাজগুলো করত। এরপর আমরা আসল ইউসিকে দেখতে পাই, যার সাথে বাস্তবেই এই ঘটনাগুলো ঘটেছিল এবং এই ছবিটা তাকে রেস্কিউ করার পর তোলা হয়েছিল। আর এটা হচ্ছে কার্ল। এরপর কেভিন। আমরা কেভিনের সাথে থাকা সে বোটম্যানকেও দেখতে পাই। আর সবশেষে মার্কাস, যে আর কখনোই ফিরে আসেনি। যাই হোক, জানা যায় এই ঘটনা 10 বছর পর ইউসি আবারও অ্যামাজন ভ্রমণে যান এবং সে পরবর্তীতে সেসব জায়গাগুলোতে গিয়েছিল যেখানে একসময় সে মৃত্যুর সাথে লড়াই করেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরো রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।